ইতিমধ্যে তোমরা সবাই জেনে গেছো এসএসসির নোটিফিকেশন কিন্তু চলে এসেছে। মুখ্যমন্ত্রী অলরেডি ঘোষণা করে দিয়েছেন সাংবাদিক সম্মেলন করে। তার সঙ্গে সঙ্গে 30 তারিখে নতুন নোটিফিকেশন বেরোচ্ছে। তার আগে প্রচুর ছেলেপেলে ফোন করছে, প্রচুর স্টুডেন্ট ফোন করছে, সবাই প্যানিক হয়ে গেছে। যারা যারা ফোন করছে তাদের প্রথম কথা, স্যার কোন জায়গা থেকে শুরু করব, আদৌ কি পরীক্ষা হবে, পরীক্ষা হলে সত্যি সত্যি কি নভেম্বরের যে ডেডলাইন দেওয়া হয়েছে সেই ডেডলাইনের মধ্যে কমপ্লিট হবে, সেইগুলো নিয়ে আমার অনেকগুলো কথা আছে। কিভাবে পড়াশোনা হবে, আদৌ পরীক্ষা হবে কিনা, সেই সব কথাবার্তাগুলো নিয়ে আমি চলে এসেছি একদম একটা রড ম্যাপ তৈরি করতে, যে আলটিমেটলি সত্যি সত্যি কি এই দীর্ঘ 10 বছরের ওয়েট করার পর সত্যি কি পারফেক্টলি স্মুথলি রিক্রুটমেন্ট প্রসিডিওর হবে, না আবার সেই কোর্ট কেস, আবার সেই বিভিন্ন রকম বাধা বিপত্তি। আমি যে হ্যাঁ, সেগুলো কিন্তু ওয়েট করছে আমাদের জন্য। তো থেমে থাকলে হবে না, আমাদেরকে সেই পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। পড়াশোনা বন্ধ করলে চলবে না, কারণ সুযোগ বারবার আসে না। যদিও এই সুযোগটা দিয়েছে, এই সুযোগটাতে অনেক কিছু বাধা বিপত্তি থাকতে পারে, সেটা কাটিয়ে উঠে আলটিমেটলি হয়তো একটা গোলে পৌঁছাবো। অলরেডি একটা ভ্যাকেন্সির, বিশাল বড় একটা ভ্যাকেন্সি, অনেক কিছু যেন ব্যাপার স্যাপার। তো সেই ভ্যাকেন্সির আমি পারফেক্ট একটা ইনফরমেশন তোমাদেরকে দিচ্ছি। যে ডেডলাইনগুলোর কথা আগের দিনও বলেছিলাম, সেই ডেডলাইনগুলো হচ্ছে 30 তারিখে, 30শে মে নোটিফিকেশন রিলিজ করছে। 30শে মের পরে 16 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, অ্যাপ্লিকেশন শেষ হবে 14 জুলাইয়ের মধ্যে। অ্যাপ্লিকেশনটা 14 জুলাইয়ের মধ্যে শেষ হবে। তারপরে কিন্তু পরীক্ষা, রিটেন এক্সাম, ইন্টারভিউ, তার সঙ্গে যা ভেরিফিকেশন, সমস্ত কিছু কিন্তু মোটামুটি 13 আগস্ট থেকে 14 নভেম্বরের মধ্যে কমপ্লিট করতে হবে, মানে ওগুলো সব ওর মধ্যেই চলছে। তারপরে প্যানেল পাবলিশ বলছে 15 নভেম্বর। সম্ভব কিনা সেটা পরের কথা, কিন্তু প্যানেল পাবলিশ হবে 15 নভেম্বরের মধ্যে। প্যানেল পাবলিশ হওয়ার পর কাউন্সেলিংটা 20 তারিখে, 20 নভেম্বরের মধ্যে কাউন্সেলিংটা শুরু হচ্ছে। তো এই হলো প্রপার যে ডেটগুলো, যে ডেটগুলো ইম্পর্টেন্ট ডেট হিসাবে আমরা বলছি, কারণ এই ডেটগুলো নিয়েই আমাদেরকে চলতে হবে। টাইম বড্ড কম, সেই টাইমের মধ্যে পড়াশোনা কি করে শুরু করব। ভ্যাকেন্সিরও যে স্ট্যাটাসটা আছে, আরও পারফেক্টলি ভ্যাকেন্সির স্ট্যাটাসটা বলে দেওয়া হচ্ছে, যে নিউ আর ওল্ড দুটো মিলে, তোমরা দেখো নিউ নিউ আর ওল্ড মিলে কিন্তু 44,203। তো নিউ ওল্ড মিলে, কারণ 26,000 চাকরি বাদ গেছে, 26,000 চাকরি বাদ গেছে বারবার করে বলা হচ্ছে, কিন্তু 26,000 এক্স্যাক্টলি নয়। নিউ কিন্তু 24,203। ওটা ওল্ড হচ্ছে 26,000, 2016 সালে যেটা ছিল সেটা 24,203। আর তার সঙ্গে নিউ ভ্যাকেন্সি অ্যাড হয়েছে, টেন্টেটিভ, অবশ্যই টেন্টেটিভ, কারণ পরের দিকে আরও চেঞ্জ হতে পারে, সেটা 20,000-এর মতো নিউ অ্যাড হয়েছে। তো 24,203-এর মধ্যে 9-10 লেভেলে ছিল 11,695, আর নতুন অ্যাড হলো 11,517। 11-12-এর লেভেলে, 11-12-এ পুরনো যেটা ছিল 5,602, নতুন অ্যাড হলো 6,912। গ্রুপ সি যেটা অলরেডি বাতিল হয়ে গেছে, সেই বাতিলে 2,418। গ্রুপ ডিতে 4,488। গ্রুপ সি 5,571টা নতুন সংযোজন হলো, 1,000 হচ্ছে গ্রুপ ডি। তো নতুন, এটা পুরনোটা যেহেতু বাতিল হয়েছে, সেই পরীক্ষাটাও যেহেতু নিতে হবে, তাহলে টোটাল যে ভ্যাকেন্সিটা এসে, সেই ভ্যাকেন্সি কিন্তু 44,203। এই হচ্ছে তার সংখ্যা। 9-10-এ 23,212। 11-12-এ 12,514, সংখ্যাটা অনেক বেশি। গ্রুপ সিতে ক্লারিক্যাল পোস্টে হচ্ছে 2,889, আর তার সঙ্গে গ্রুপ ডি 5,488। এই হচ্ছে ভ্যাকেন্সি স্ট্যাটাস, যেটা কালকে মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি ঘোষণা করেছেন। তার সঙ্গে সঙ্গে আরও ডেটাগুলো আমি কালেক্ট করেছি, করে পারফেক্ট ডেটা দেওয়ার চেষ্টা করেছি। আরও পারফেক্ট ডেটা আমরা 30 তারিখের পরে, গ্যাজেটের পরে আমরা পেয়ে যাব। তো 30 তারিখ পর্যন্ত অবশ্যই ওয়েট করব, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের বাধাগুলো কি, আমরা যে সত্যিই কি এত স্মুথলি হবে, অনেক বাধা আছে। সেই বাধার মধ্যে প্রথম তো ওবিসি বাধা।
সুপ্রিম কোর্টে অলরেডি এটা ঝুলছে, ওবিসির বাধা। এই ওবিসির জন্য মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার রেজাল্ট হলো, পরীক্ষা হলো, সবকিছু হলো, রেজাল্ট পাবলিশ করতে পারছে না। এই ওবিসির জন্য ইভেন কলেজেরও অ্যাডমিশনটা স্টপ করে রেখেছে, ওবিসির জন্য কলেজে অ্যাডমিশন স্টপ করেছে। সেখানে এসএসসি কি করে ওবিসির কেস ছাড়া কি করে ফর্ম ফিল আপ এত শুরু করতে পারে? যেহেতু ফর্ম ফিল আপের ডেটটাকে যথেষ্ট লেন্দি করেছে 14 জুলাই পর্যন্ত, এটার মানে হচ্ছে যে ওবিসির কেস তার মধ্যে ফাইসলা হয়ে যাবে, ধরে নেওয়া হচ্ছে। যদি না হয় তাহলে কিন্তু অথই জলে। পরবর্তীতে কি পরিস্থিতি হবে তোমরা বুঝতেই পারছো। ওবিসির কেস আপাতত এটা ধরে নেওয়া হচ্ছে। আমি আমার ইন্টুশন থেকে যেন বলতে পারি যে 2010-এর আগে ওবিসিরা অ্যাপ্লাই করবে ওবিসি হিসাবে, 2010-এর পরে যেহেতু এটা বিচারাধীন হয়ে গেল, তাহলে 2010-এর পরে যদি হয় তারা হয়তো জেনারেল হিসাবে অ্যাপ্লাই করতে পারবে, ওবিসি হিসাবে যে অ্যাপ্লাই করতে পারবে না। যেহেতু এই ওবিসির কেসের জন্য কিন্তু এখন পর্যন্ত মাদ্রাসা রেজাল্টটা আসলো না। পাবলিক সার্ভিস কমিশনের পিএসসির যে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, অ্যাসিস্ট্যান্ট টিচার, অ্যাসিস্ট্যান্ট মাস্টার, তাদের জন্য যে পরীক্ষাটা সেটাও নিতে পারছে না, কোনো কিছুই করতে পারছে না। কেন? কারণ ওবিসির কারণে। আরেকটা বাধা বিপত্তি একটা আসছে, সেটা হচ্ছে অভিজ্ঞতার, যদি এক্সপেরিয়েন্স টিচারদের মার্কস যদি দেওয়া হয়, অভিজ্ঞতার জন্য মার্কস যদি দেওয়া হয়, সেখানে হয়তো আবার 100% কেস হবে, আবার সমস্যা হবে, আবার ঝুলিয়ে যাবে। ওয়েস্ট বেঙ্গলে অত সহজে পরীক্ষার রিক্রুটমেন্ট হবে 10 বছর ধরে যেটা হয়নি, সেটা এখন আবার এত স্মুথলি হবে কি করে তোমরা ভাবছো। কিন্তু আমরা থেমে থাকলে হবে না, সেই পড়াশোনা আমাদেরকে চালিয়ে যেতে হবে। 10 বছর ধরে আশায় আশায় তোমরা আছো, 10 বছর ধরে আছো, আরও 1-2 বছর তোমাদের ওয়েট করতে হবে। মানে ডেডলাইন একটা বেঁধে দিয়েছে, কিন্তু সেই ডেডলাইনের ফাঁক ফোকর অলরেডি রেখে দিয়েছে যে ডেডলাইন তোমার অতিক্রম করেও যেতে পারে। কারণ কেস তো হবেই, সেই কেসের এগেনস্টে আবার সেই রিভিউ পিটিশন হবে, আবার বলা হবে এক্সটেন্ড করা হোক, করে আলটিমেটলি ওই ডেডলাইনের মধ্যে কমপ্লিট করতে পারবে কিনা জানি না, কিন্তু একটা চান্স আছে। আমার এতদিন ওয়েট করতে পেরেছি, 2 মাস নয় পেছলো, 3 মাস নয় পেছলো, কিন্তু যাই হোক না কেন ওবিসির কেসটা কিন্তু বড় বাধা। এই বাধা অতিক্রম যদি করতে পারে তাহলে হয়তো স্মুথলি পরীক্ষাটা নিয়ে নেবে, রিক্রুটমেন্টটা স্মুথলি নিয়ে নিতে পারে। এই ওবিসির কেসের জন্য কিন্তু কলেজের অ্যাডমিশনটা পর্যন্ত বন্ধ আছে, পোস্টপোন করা আছে, কোনো কারণ নেই, শুধু ওবিসির কেস। অভিজ্ঞতার জন্য মার্কস দিলেও ম্যাক্সিমাম 5 মার্কস দিতে পারে, কিন্তু সেটা দিলেই সঙ্গে সঙ্গে কেস হয়ে যাওয়ার চান্স আছে। যদিও এসএসসি বলছে যে ওনাদের একটা প্রভিশন থাকে যে এক্সপেরিয়েন্সের জন্য নাম্বার দেওয়া, ইভেন এটা ত্রিপুরাতেও তাই দিয়েছিল। আর আগেও একবার যে এসএসসি পরীক্ষা হয়েছিল 2011 সালে, সেখানেও এক্সপেরিয়েন্সের জন্য ইন সার্ভিসে যে সমস্ত টিচাররা ছিলেন ওনাকে এক্সপেরিয়েন্সের জন্য মার্কস দেওয়া হয়েছিল, পার ইয়ারের জন্য 0.5 করে দেওয়া হয়েছিল। সেই পরীক্ষাগুলো 2011 সালের পরীক্ষা, 2009 সালের পরীক্ষা। তখন ছিল কি সিস্টেম যে কোনো একজন ইন সার্ভিসের টিচার অন্য স্কুলে ট্রান্সফার হওয়ার জন্য এসএসসির মাধ্যমে আসতো। এখন যেমন উচ্চশ্রীর মাধ্যমে বা মিউচুয়াল ট্রান্সফার বা জেনারেল ট্রান্সফারের মাধ্যমে ইন্টারচেঞ্জ করতে পারে, কিন্তু ওই সময় সেই সুবিধাটা ছিল না। এসএসসির মাধ্যমেই চেঞ্জ হয়ে আসতো, টিচারদেরকে, এক্সপিরিয়েন্স টিচারদেরকে একটু পার্সিয়ালিটি করা হতো, তাদেরকে নাম্বার দেওয়া হতো। যেহেতু প্রিভিয়াস অভিজ্ঞতা আছে, যেহেতু প্রিভিয়াস এসএসসি দিয়েছে, তাহলে সেক্ষেত্রে এখনও দিতে পারে, কিন্তু দিলে কি হবে, সঙ্গে সঙ্গে হয়তো কেস হবে। বাট এই 2016 সালের যে সমস্ত টিচার ডিপ্রাইভ হয়েছেন, যারা আনটেন্টেড, সেই সমস্ত টিচারদের জন্য অভিজ্ঞতার মার্কস দেওয়া হয়তো প্রয়োজন, না হলে ওনারা এই কম্পিটিশনে টিকতেই পারবেন না, এমন একটা পরিস্থিতি। যাই হোক, এটার জন্য একটু ওয়েট করতে হবে, কি পরিস্থিতি হবে সেটা তোমরা পরে ফিল করবে। কিন্তু যারা এই সুযোগটাকে নিতে চাইছো তাদেরকে পড়াশোনা চালিয়ে যেতে হবে, কিছু করার নেই। এই সমস্ত বাধা বিপত্তি আসবে, ফেস করবে, সামনাসামনি ফেস করে আমাদেরকে এগোতে হবে। তো এই বাধাটা যদি অতিক্রম করে যায় তাহলে সত্যি সত্যি স্মুথলি পরীক্ষাটা হবে, এটা আমি আশা করতে পারি। ম্যাথমেটিক্সটা পড়তে শুরু করব কি করে, এই নিয়ে অনেক প্যানিক করছো, প্রচুর ছেলেপেলে আমাকে ফোন করছে। বেশ কিছু ছেলেপেলে বলছে, বেশ কিছু টিচার যারা অলরেডি 2016 সালের প্যানেলে 6 বছর চাকরি করেছেন, ওনারা বলছেন যে স্যার আমরা কি করব, আমরা কোন জায়গা থেকে পড়াশোনা শুরু করব।
তা আমি তাদেরকে সাজেস্ট করছি যে পড়াশোনাটা কোনো একটা জায়গাতে শুরু করতে হবে। তো এই শুরু করার জন্য আমার মনে হলো যে একটা অন্তত এরকম টাইপের একটা কিছু আলোচনা করা উচিত। সেই জন্যই আজকের লেকচার, আজকের এই ভিডিও। সেই ভিডিওতে আমি ম্যাথমেটিক্সটা কোন জায়গা থেকে স্টার্ট করব তার একটা ডিটেলস জায়গা তোমাদেরকে বলার চেষ্টা করছি। ডিফারেন্ট ক্যাটাগরির স্টুডেন্ট আছে যারা এক্সট্রিম পর্যায়ের পড়াশোনা অলরেডি করে নিয়েছে, প্রচুর পড়েছো, প্রচুর প্রিপারেশন নিয়েছো, সাবজেক্টের নলেজ তার ভালো আছে। তো যে সমস্ত ছেলেপেলেগুলোর সাবজেক্টের নলেজ ভালো আছে, অলরেডি যাদের সিলেবাসটা পড়া আছে, তারা শুধু রিভিশন দাও। তার সঙ্গে সঙ্গে মক টেস্ট দাও। এই মক টেস্ট নিয়ে আমি পরে আলোচনা করছি। রিভিশন আর মক টেস্ট, তোমাদের জন্য মক টেস্টটা খুব দরকার। রিভিশন দেবে কোন জায়গা থেকে? রিভিশন দেবে হচ্ছে যে টেক্সট বইগুলো অনার্স লেভেলে পড়ে এসো সেই বইগুলো থেকে রিভিশন দেবে, ওগুলো একটু উল্টে পাল্টে রিভিশন দেবে। তো এমসিকিউ পরীক্ষা হবে, আমি টেক্সট বই থেকে নেব কি করে? এমসিকিউ তো ওই টেক্সট বই থেকেই তৈরি করা হয়। সেই জন্য সেই টেক্সট বই থেকে যদি তোমরা রিভিশনটা দাও তা যথেষ্ট এমসিকিউর জন্য। তার সঙ্গে এমসিকিউর জন্য বংশীধর সাহুর বইটা বেটার। ওটা ছাড়াও প্রচুর বুক আছে এমসিকিউর জন্য, উপকার পাবলিকেশনের আছে। এমসিকিউর জন্য জানা করের একটা বই আছে, সেই বইটা নিতে পারো। এমসিকিউর জন্য বংশীধর সাহুর দুটো বই আছে, একটা এসএসসির জন্যই, একটা এসএলএসটির জন্যই একটা এমসিকিউর বই আছে, আবার একটা ম্যাথমেটিক্স এমসিকিউ বলে আরেকটা বই আছে। তো দুটো বই আছে। এই বইটা এসএলএসটির জন্য তুমি নিতে পারো। তো এই বইটা হচ্ছে তোমার এমসিকিউর জন্য, কিন্তু আমি বলছি রিভিশনটা শুরু করবে তোমার টেক্সট বই, যে বইগুলো তোমরা পড়ে এসছো। মানে আমি তোমাদের বইগুলো দেখাতেও পারি, অ্যাট এ গ্ল্যান্স আমার কাছে সব বইগুলো আছে অবশ্য। যেমন যদি কেউ বলো যে আমি অ্যালজেব্রাটা কোন জায়গা থেকে শুরু করব, আমি তোমাদেরকে সবসময় সাজেস্ট করব অ্যালজেব্রার দুটো পার্ট আছে। একটা পার্ট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, আর একটা পার্ট হচ্ছে ক্লাসিক্যাল। বলতে গেলে হায়ার একটা, আর এটা হচ্ছে ক্লাসিক্যাল। তো হায়ার অ্যালজেব্রা যেটা আছে এসকে মাপার, খুব ভালো বুক। এখান থেকে তুমি কি কি কভার করতে পারছো এসকে মাপার এই বুক থেকে? এই এসকে মাপার বুক থেকে তুমি লিনিয়ারের পার্টটা কভার করতে পারছো অ্যালজেব্রার। এমনি মডার্ন ম্যাথ অ্যালজেব্রা যেগুলো আছে, অ্যাবস্ট্রাক্ট যেটা, সেটাও তুমি কভার করতে পারছো অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা। তার সঙ্গে সঙ্গে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, লিনিয়ার অ্যালজেব্রা, এই দুটো অ্যালজেব্রা তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ। এই দুটো অ্যালজেব্রা এই বই থেকে পড়ো। আর যদি মনে করো যে অ্যালজেব্রা তো আরো একটা পার্ট আছে, আমি ক্লাসিক্যাল অ্যালজেব্রা, তাহলে ক্লাসিক্যাল অ্যালজেব্রার জন্য এসকে মাপা বই নেবে। কারণ এসকে মাপা বই অলরেডি আছে, এটা নতুন করে আমি নিতে বলছি না। এই বইটা তোমাদের কাছে আছে, সবার কাছে আছে। হয়তো পুরোনো ভার্সন হতে পারে, অসুবিধা নেই। আমার শুধুমাত্র একটু রিভিশন, মানে কি কমপ্লেক্স নাম্বার পড়তে চাইছো তো মডুলাস কি জিনিস, আর্গুমেন্ট কি জিনিস, তুমি ইনইকুয়ালিটি পড়তে চাইছো, শোয়ার্স ইনইকুয়ালিটি কোনটা, ইনইকুয়ালিটির এম গেটা জিএম কি বলতে চাইছে, বেসিক ছোট ছোট কোশ্চেনগুলো। ইন্টিজার যখন পড়তে চাইছো তো ফান্ডামেন্টাল থিওরাম কোনটা এরিথমেটিকের, বা তোমার ডিভিশন অ্যালগরিদম কি জিনিস, প্রাইম নাম্বার কি জিনিস, ফাই ফাংশন কি জিনিস, টাউ ফাংশন কি জিনিস, সেগুলো তো অন্তত এই বই থেকে আন্ডারলাইন করে করে পড়া যায়। থিওরি অফ ইকুয়েশন করতে চাইছো, রিলেশন বিটুইন রুটস এন্ড কোএফিসিয়েন্ট থেকে অঙ্ক কি আসে, থিওরি অফ ইকুয়েশনের স্টাম্প ফাংশন কি জিনিস, ডেকার্টস রুল অফ সাইন কি জিনিস, কার্ডেন্স মেথডটা কি জিনিস, ফ্যারাডিস মেথড কি জিনিস। তো এইগুলো পরপর করে এই বইগুলো থেকে পড়বে। থিওরি না জানলে এমসিকিউ আসবে না, থিওরিটাকে জানতে হবে, তারপরে এমসিকিউ আসবে। তো শুরুটা যদি বলো যে কোন জায়গা থেকে শুরু করো, আমি অ্যালজেব্রা থেকে শুরু করো, কারণ অ্যালজেব্রাটা সহজ লাগে, পড়তে ভালো লাগে। তো অ্যালজেব্রা থেকে শুরু করা উচিত, নাহলে যে কোনো একটা জায়গা থেকে করতে পারো। কিন্তু লিনিয়ার অ্যালজেব্রা, ধরো ভেক্টর স্পেস, তুমি ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট পড়ে নিয়ে ভেক্টর স্পেস পড়ছো, মানে ভেক্টর স্পেস পড়ছো মানে সে ঢেলে পুরোটা পড়ো একদম। এই বইগুলো থেকে বেসিস কাকে বলে, লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট কাকে বলে, তারপরে তোমার আইগেন ভ্যালু কি জিনিস, রিপ্লেসমেন্ট থিওরাম, এক্সটেনশন থিওরাম, ডিলিশন থিওরাম কি জিনিস, আইগেন ভেক্টর সংক্রান্ত গল্পগুলো, লিনিয়ার ম্যাপিং কি জিনিস, এরকম করে করে পরপর একটু আন্ডারলাইন করে করে পড়তে হবে। শুরু করলে ভালো লাগবে, না শুরু করলে কিন্তু ভালো লাগবে না। এই গেল অ্যালজেব্রা পড়ার জন্য যে বইয়ের কথা বলছি সেটা এটা। এবার যদি তোমরা বলো যে অ্যানালাইসিস পড়বো স্যার, তো অ্যানালাইসিসের বেসিক জায়গাটাই তোমাদের আছে, মাপার বই যথেষ্ট। তাহলে তিনটে বইই দেখালাম মাপা, কারণ এই বইটা সবাই পড়ে। তো এসকে মাপার অ্যানালাইসিস যদি পড়তে চাও, খুব টাফ অনেকে মনে করে,
তো অ্যানালাইসিসের বেসিক জায়গাগুলো সিকোয়েন্স সিরিজ থেকে দারুণ কোশ্চেন আসে, লিমিট কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি থেকে দারুণ কোশ্চেন আসে, পরের দিকের জায়গাগুলো থেকে অত কোশ্চেন আসে না। তো সিকোয়েন্স সিরিজ লিমিট কন্টিনিউটি তুমি এই বই থেকেই পেয়ে যাবে পুরোটা। তাহলে অ্যানালাইসিসের জন্য তোমরা এই বইটা পড়ো। যদি তোমরা কেউ মনে করো যে আমি জিওমেট্রি পড়তে চাইছি, তাহলে জিওমেট্রির জন্য তোমরা স্ট্যান্ডার্ড বুক যেটা ঘোষ এন্ড চক্রবর্তী, সবাই এই বই পড়েছো, আর এম খানের বই আছে, অনেক বই আছে। তো ঘোষ এন্ড চক্রবর্তীর বই থেকে তোমরা জিওমেট্রির থিওরিটিক্যাল জায়গাগুলো পড়ো। অঙ্ক এমসিকিউ কালেকশন বংশীধর সাগর বই থেকে পড়ো। যদি কেউ মনে করো যে আমি ডিনামিক্স পড়বো, ডিনামিক্স কোন জায়গা থেকে পড়বো, তাহলে ডিনামিক্সের জন্য তোমরা ঘোষ এন্ড চক্রবর্তীর বই থেকে পড়তে পারো। এটা হচ্ছে ঘোষ এন্ড চক্রবর্তীর বুক, এখান থেকেই পড়তে পারো। বেটার, এর থেকে ভালো বুক আর কোথায় আছে? যদি কেউ মনে করো আমার ভেক্টর অ্যানালাইসিস পড়তে ইচ্ছা করছে, তো ভেক্টর অ্যানালাইসিস তো পড়তে হবে। তো ভেক্টর অ্যানালাইসিসের জন্য ঘোষ এন্ড চক্রবর্তীর বই থেকে পড়ো। ঘোষ এন্ড চক্রবর্তীর বই থেকেই ভেক্টর অ্যানালাইসিসটা পড়তে পারো, খুব ভালো বুক। যদি কেউ মনে করো যে আমি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন যে পার্টটা আছে সেটা পড়তে চাইছি, তো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ঘোষ মাইতি, অলরেডি এই বইটা তোমাদের কাছে আছে, তো ঘোষ মাইতি থেকে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের বই পড়বে। কেউ যদি মনে করো যে আমি ডিফারেনশিয়াল ক্যালকুলাসের বইগুলো বা ইন্টিগ্রেশনের পার্টটা পড়তে চাইছি, সেটা কোন জায়গা থেকে পড়বো? আমি তোমাদেরকে সাজেস্ট করবো ডিফারেনশিয়াল ক্যালকুলাস বা ইন্টিগ্রাল ক্যালকুলাস। এটা ইন্টিগ্রাল ক্যালকুলাস, এর এই টাইপেরই আর একটা বুক আছে, সেটা হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাস, মাইতি অ্যান্ড ঘোষ। এই বইটা তুমি পড়তে পারো, যেখানে তুমি পেডাল ইকুয়েশন পড়বে, কার্ভেচার পড়বে, যেগুলো আসবে, অ্যাসিমটোট পড়বে, এনভেলপ পড়বে, তারপরে তোমার হচ্ছে পয়েন্ট অফ ইনফ্লেকশন, কনকেভ, কনভেক্স, ট্যানজেন্ট, নর্মাল, সেগুলো পড়বে। তার সঙ্গে সঙ্গে সাকসেসিভ ডেরিভেটিভ, তার সঙ্গে সঙ্গে ইন্টিগ্রেশনের, তার সঙ্গে সঙ্গে প্রথম দিকের ডেরিভেটিভের ছোট ছোট কতগুলো জায়গা আছে, প্লাস ইন্টিগ্রালের পার্টে এরিয়া কি করে আসে, ভলিউম কি জিনিস, সারফেস এরিয়া কি জিনিস, আর্ক লেন্থ কি জিনিস, ছোট ছোট ইন্টিগ্রেশন, রিডাকশন ফর্মুলার জায়গাগুলো কি জিনিস, তার জন্য এই বইটা। তো এইভাবে শুরুটা করতে হবে। এছাড়া আরও হয়তো অনেক বই লাগবে, যেমন ডিনামিক্সের বইটা আমি তোমাদেরকে বললাম। এছাড়া যদি মনে করো যে আমি প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স পড়তে চাইছি, তো প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্সের জন্য দেসেন ব্যানার্জির একটা বুক আছে, সেই বুকটা খুব ভালো বুক, দেসেন ব্যানার্জি। না হলে তোমরা ইসমাইল হকের বুকটা পড়তে পারো। তো প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্সের জন্য দেসেন, এটা স্ট্যাটিস্টিক্সের বুক, আর এটা প্রবাবিলিটির বুক, আমার অনেক পুরনো বুক। তো এই বইগুলো তোমরা শুরুটা করতে পারো, যে স্ট্যাটিস্টিক্স থেকেও তো কোশ্চেন আসবে, তো দেসেন ব্যানার্জির বই থেকে প্রবাবিলিটি পড়তে পারো। না হলে কেউ কেউ আবার বলতে পারে যে ইসমাইল হকের একটা প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স এর বুক আছে, সেখানে আবার এমসিকিউ কালেকশন গুলো আছে, তাহলে সেই বইটাও তুমি প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স এর জন্য পড়তে পারো। যদি কেউ বলো যে এলপিপি পড়ার জন্য কি বুক লাগবে, আমি যে এলপিপির জন্য সব থেকে ভালো বুক হচ্ছে ঘোষ এন্ড চক্রবর্তী, যেটা তোমাদের কাছে আছে সেটা দিয়েই শুরু করো। ঘোষ এন্ড চক্রবর্তী থেকে শুরু করো, এই বই থেকে শুরু করো। অর্থাৎ যাদের সিলেবাসটা কভার করা আছে, যারা বলছো যে আমি প্রায় পুরোটা করে নিয়েছি, বা আমার কোর্স অলরেডি তোমরা পারচেস করেছিল, অলরেডি তোমরা নিয়ে নিয়েছো, তাদেরকে আমি সাজেস্ট করব যে আর তোমার কোর্স টোর্স নেওয়ার দরকার নেই, তুমি রিভিশন করো, আর সঙ্গে সঙ্গে মক টেস্টটা দাও। এটা হলো যারা সাবজেক্টের ডেপথ আছে, মক টেস্ট দিলে খুব উপকার হবে, যেটা দীর্ঘদিন ধরে আমরা মক টেস্ট নিয়েও এসেছি। এবার মক টেস্টটা কিন্তু ডেডিকেটেডলি করবো, সেটা আমি বলছি এক্ষুনি তোমাদেরকে। যাদের সিলেবাস, যারা একদম ভুলে গেছো, মানে স্বীকারও করছে যে স্যার আমি একদম ভুলে গেছি, তাহলে যারা বলছে একদম ভুলে গেছো, তাদেরকে আমি বলছি যে তোমরা ব্যাচে এনরোল করো, যে কোনো একটা ব্যাচে এনরোল করো। কোন ব্যাচে এনরোল করবো, তো সেই ব্যাচটা আমি তোমাদের দেখিয়েও দিচ্ছি। তো একটা ব্যাচে অন্তত এনরোল করো, কারণ পরপর তুমি রেকর্ডিং ক্লাসগুলো পাবে, লাইভ ক্লাসগুলো যেটা হবে সেটাও পেয়ে যাবে, মক টেস্টও পেয়ে যাবে। সো ব্যাচে এনরোল করো, তোমার উপকার হবে। এত লেকচার আছে, এত ক্লাস আছে, প্লাস লাইভ ক্লাস হবে, লস কিছু হবে না, লাভ হবে এইটুকু বলতে পারি। পড়াশোনা কিন্তু তোমাকে করতে হবে, আমি সামান্য একটু গাইড দিতে পারি, নিজেকে পড়াশোনা করতে হবে। নিজে পড়াশোনা না করলে কোনো মতেই চান্স পাবে না। এবার কেউ যদি মনে করো যে সিলেবাস একটু একটু করে জানি, একটু একটু পড়া আছে, কিন্তু তাদেরকে বলবো যে তোমরা নিজে বাড়িতে বসেও পড়তে পারো। সিলেবাস একটু করে পারো যারা, তারা বাড়িতে নিজে নিজে বসে পড়ো। বইগুলো আমি মোটামুটি সাজেস্ট করলাম, তার সঙ্গে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। এবার যদি উদ্ধার করতে পারো তো খুবই ভালো, উদ্ধার করতে পারলে খুব ভালো। যদি না পারো, তখন যদি মনে হয় যে না আমার একটা ব্যাচ দরকার, তুমি একটা ব্যাচ বা একটা কোর্স, একটা যে কোনো কোর্স পারচেস করে নিলে সেটা করতে পারো।
এটা হচ্ছে যারা ম্যাথমেটিক্স শুরুটা করবে, স্টার্ট করবে কোন জায়গা থেকে, প্রায় বলে যে আমরা স্টার্ট করবো কোন জায়গা থেকে, তো কোনো একটা চ্যাপ্টার থেকে শুরু করো। মানে তোমার যখন পড়াশোনার লাইনে চলে আসবে তখন মনে হবে যে ভালো লাগছে। অ্যাকচুয়ালি কি হয়, সাবজেক্ট বুঝতে পারছো, পড়তে ভালো লাগবে। সাবজেক্ট বুঝতে পারছো না, তোমার পড়তে ভালো লাগবে না। হাজার পড়তে বললেও ভালো লাগবে না। মানে এই মুহূর্তেও এরকম হতে পারে হয়তো যে সাবজেক্ট যেহেতু বোঝো না, টেনে টেনে হয়তো গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রিগুলো পড়েছো, এখন অন্য লাইনেও চলে গেছো, ট্র্যাক থেকে বেরিয়ে গেছো। এখন তোমাকে বাবা মা সবসময় বলছে যে পড় রে পড় রে পড় রে, হবে না। বা শুধু বাবা মাকে দেখানোর জন্য তুমি বই খুলছো, উল্টাচ্ছ, পড়ছো, কোনো মতে হবে না, কোনো মতেই চান্স পাবে না। বাবা মা পড়তে বলুক না বলুক, বাড়ির লোকজন পড়তে বলুক না পড়ুক, তোমার নিজের তাগিদে পড়তে হবে। তোমার নিজের তাগিদে পড়াটা কখন আসবে, যখন তোমার পড়তে ভালো লাগছে, ইন্টারেস্ট পাচ্ছ। ইন্টারেস্ট না পেলে পড়তে ভালো লাগবে না। এই ইন্টারেস্ট জোগাড় করার জন্য কোনো একটা চ্যাপ্টার থেকে শুরু করতে হবে, বেসিক জায়গা থেকে শুরু করে পড়ে পড়ে আসতে হবে। তোমার ম্যাপিং ভালো লাগবে, রিলেশন ভালো লাগলে, রিলেশন স্যার বুঝি না, ম্যাপিং কোনো মতেই ভালো লাগবে না। ম্যাপিং যেহেতু ভালো লাগছে না, সেই জন্য স্যার ফাংশন বুঝি না। ফাংশন যদি না ভালো লাগে, তুমি লিমিট বুঝবে না, কন্টিনিউটি বুঝবে না, ডিফারেন্সিয়েটি বুঝবে না, ইন্টিগ্রেবিলিটি বুঝবে না, কারণ ওগুলো তো ফাংশনেরই। তো ফাংশন ভালো লাগতে হবে, তারপরে তোমার ওই জায়গাগুলো আসবে। তোমার প্রবাবিলিটি ভালো লাগবে না, ডিস্ট্রিবিউশন তো স্যার কিছুই বুঝি না, ডিস্ট্রিবিউশন 2 ভালো লাগবে না, এক্সপেকটেশন 1 এক্সপেকটেশন 2 ভালো লাগবে না, তোমার প্রবাবিলিটি ভালো লাগবে না, তোমার স্ট্যাটিস্টিক্স কোনো মতেই ভালো লাগবে না, তোমার এলপিপি কিছু বোঝা যায় না, বোঝোই না ঠিকঠাক করে, সিমপ্লেক্স মেথড তো অদ্ভুত অদ্ভুত লাগে। তুমি কোনো মতেই কি গেম থিওরির সিমপ্লেক্স মেথডটা করতে পারবে? নিশ্চয়ই না। তুমি সিমপ্লেক্স বোঝো না, টু ফেস কি করে বুঝবে? সিমপ্লেক্স বোঝো না, চাম্পস বিগেম মেথড কি করে বুঝবে? তাহলে ওই যে বেসিক জায়গা থেকে শুরু করতে হবে, ধাপে 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 এগোতে হবে। আমি সবসময় সাজেস্ট করি যে তুমি পড়তে একদমই পারছো না তো, শুরুটা করো অন্তত অ্যালজেব্রা দিয়ে, কারণ অ্যালজেব্রাটা সহজ লাগে। অ্যালজেব্রাটা সহজ লাগে। কেউ যদি বলো যে কোশ্চিন কোন জায়গাগুলো থাকে, আমি এতদিনের পরীক্ষা বিভিন্ন রকম কোশ্চিন প্র্যাকটিস করেছি, সবগুলো না এসকে মাপার এক্সারসাইজ থেকেই এমসিকিউ গুলো তৈরি করা। তো এসকে মাপার এক্সারসাইজটা যদি তোমার কন্ট্রোলে থাকে, তুমি ওই এমসিকিউ গুলো সলভ করে নিতে পারবে, সেই ক্ষমতাটা তৈরি হবে। অবশ্য ডেপথ দরকার কোথায়, তোমার গ্রুপ থিওরির ছোট ছোট জায়গাগুলো এমসিকিউগুলো করতে গেলে অর্ডার জানতে হবে, সাব গ্রুপ কী জিনিস, সাইক্লিক গ্রুপ কী জিনিস, নর্মাল সাব গ্রুপ কী জিনিস, কোনো একটা এলিমেন্টের অর্ডার কী জিনিস, গ্রুপের অর্ডার কী জিনিস, তার সঙ্গে সাইক্লিক গ্রুপের অর্ডার কী, বা একটা নন কমিউটেটিভ গ্রুপের হাজার উদাহরণ তোমার দরকার, কমিউটেটিভ গ্রুপের হাজার উদাহরণ দরকার। এইসব জিনিসগুলো দিয়ে শুরুটা করো, শুরুটা করো। আমি তোমাদেরকে আগের দিনও একদিন বললাম যে আগস্ট মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে, কারণ মাঝে অনেকগুলো প্রসিডিওর আছে। যদি ওই টেন্টেটিভ ওই ডেডলাইন যদি দিয়ে দেয় তাহলে তাই হওয়া উচিত। তো আগস্ট মাসের লাস্টের দিকে হবে, নাহলে সেপ্টেম্বরের গোড়ার দিকেই এক্সাম হওয়ার পসিবিলিটি আছে, সেটা অবশ্য আমাদের নোটিফিকেশনে আরও ক্লিয়ার হয়ে যাব। যাই হোক, তো যারা ম্যাথমেটিক্স শুরু করবে কি করে বলছিলে, তাদের জন্য আমার এই জায়গাটা, বইগুলো তোমাদেরকে দেখালাম, সেই বইগুলো থেকেও অনেক কিছু মানে শেখার আছে। বুক রিভিশন করতে গেলে ভয় পাবে, এত বুক কোথায়, নতুন করে বুক কিনতে হচ্ছে। কেউ কেউ হয়তো বইগুলো বিক্রিও করে দিয়েছো, বা হয়তো কাউকে দিয়েও দিয়েছো, কেউ হয়তো দেখালো চাকরি পেয়ে গেছে, আর কি করব, তাদেরকে যে আবার পুনরায় চাকরি দিতে হবে, এর থেকে বড় প্যাথেটিক জিনিস আর কিছু হতে পারে এটা। সেটা আমি ফিল করি যে কি হতে পারে 6 বছর 7 বছর বাদে আবার যদি কাউকে পরীক্ষা দিতে বলা হয়, তাহলে সত্যিই খুব চাপের ব্যাপার, সেটা নিয়ে কিছু সন্দেহ নেই। তো যাই হোক, কিন্তু এই যে কম্পিটিশনে তোমাকে টিকে থাকতে গেলে নিজেকে প্রমাণ করতে হবে। সেই প্রমাণ করতে গেলে কি লেভেলের পরিশ্রম করতে হবে বুঝতেই পারছো। আমি প্রায় তোমাদেরকে বলি যে লাইফের লাস্ট পড়া ভেবে পড়ে নাও, যে এরপরে আর তুমি কোনোদিন সুযোগ পাবে না। লাইফের লাস্ট, এরপরে হয়তো সুযোগ পাবে না, বা সার্ভিস যদি পেয়ে যাও তো ফাঁকিবাজ না হয় টিচারই হও। তো ফাঁকিবাজ টিচার, কিন্তু ফাঁকিবাজ টিচার হতে গেলে ফাঁকিবাজ স্টুডেন্ট হওয়া যাবে না। ফাঁকিবাজ স্টুডেন্ট হলে তুমি টিচারও হতে পারবে না। তাহলে স্টুডেন্ট তোমাকে সিরিয়াস হতে হবে। তুমি চাকরি পাওয়ার পর তখন কি হবে সেটা পরে ব্যাপার, পরিস্থিতি বুঝে তুমি চেঞ্জ করবে, কিন্তু লাইফের লাস্ট পড়াটা তো পড়তেই হবে, কিছু করার নেই। গ্র্যাজুয়েশন লেভেলের পড়াটা একটু আলাদা রকম ছিল, যদি কোনো কারণবশত ফেল করে যাও পরের বার আবার সাপ্লি দিতে পারবে, পরের বার আবার পরীক্ষা দিতে পারবে। এইখানে যদি তুমি ফেল করে যাও,
10 বছর বাদে পরীক্ষা হচ্ছে, ভুল বলছি, 10 বছর কোথায়, 16 সালের পরীক্ষাটার পরে এই হচ্ছে, 16 সালের তো বাতিল, তাহলে হয়ে গেল 10 থেকে বেশি বছর হয়ে গেল, তাহলে সেই 10 বছর বাদে পরীক্ষা হচ্ছে। যদি হয়ে যায় তারপরের বার সেকেন্ড যে পরীক্ষা হবে সেটা তোমরা কেউ দিতে পারবে না, তোমাদের পরের জেনারেশন দেবে, তোমাদের ছেলে মেয়ে দেবে, যা পরিস্থিতি যা দিনকাল। তো যাই হোক, 10 বছর বাদে পরীক্ষা হচ্ছে, সো লাস্ট পড়া পড়ে নাও। এরপরে আমার প্রশ্ন হচ্ছে, অনেকের প্রশ্ন, নতুন ব্যাচ কি আসবে? আমি যে হ্যাঁ আসবে, নতুন ব্যাচ আসবে। নতুন ব্যাচ আসবে হচ্ছে 30 তারিখের পরেই অ্যানাউন্স করছি। সেই ব্যাচের মেইন মোটিভটা কি হবে, সেই ব্যাচটাতে আমার মেইন টার্গেট হচ্ছে যে ওখানে আর 2 দিন পড়ালে হবে না। এবার ওই ব্যাচে আমরা 4 দিন 5 দিন করে পড়াবো, টানা কদিন ধরে পড়াতে হবে, প্রতিদিন সপ্তাহে পড়াতে হবে, প্রতিদিন এমসিকিউ প্র্যাকটিস হবে, তার সঙ্গে সঙ্গে একদিন অন্তর অন্তর মক টেস্ট হবে। তো নতুন ব্যাচ আমি অ্যানাউন্স করব, পুরনো ব্যাচ প্যারালালি থাকছে, পুরনো ব্যাচগুলো তোমরা নিতেই পারো। পুরনো ব্যাচ মানে কি, ব্যাচ নতুন নেই, নতুন ব্যাচ এখনো স্যার অ্যানাউন্স করেননি, তাই এত কথা কি বলছেন কোন জায়গা থেকে? পুরনো ব্যাচ আমাদের আছে, আমরা কিন্তু ডেডিকেটেডলি পড়াশোনা করছি, বুঝতেই পারছো। যদি বলো যে কোথায় সেই পুরনো ব্যাচ, আমি তোমাদেরকে দেখিয়েছি, আমাদের যে অ্যাপটা আছে সেই অ্যাপে কোর্সে যাবে, কোর্সে গেলে বেশ কিছু ডেডিকেটেড কোর্স আছে, তার মধ্যে এই ব্যাচটা আমাদের রিসেন্ট দিনে শুরু হয়েছিল, যেটা হচ্ছে ডব্লিউবিপিএসসির ব্যাচ। আরেকটা আছে ডব্লিউবিএসএসসির ব্যাচ, এটা দীর্ঘদিনের ব্যাচ। এই ব্যাচে প্রিভিয়াস সমস্ত টেকচারগুলো আছে, প্লাস আপডেটেড লেকচারও হচ্ছে। তাহলে এই দুটো অলরেডি আছে, সেই কারণে তোমাদেরকে বলা হচ্ছে যে তোমরা এটা চাইলে পারচেস করতে পারো, নাহলে নতুনটার জন্য ওয়েটও করতে পারো। নতুন ব্যাচ যেখানে লঞ্চ করা হবে সেই ব্যাচটাতে সপ্তাহে 4 দিন করে মিনিমাম ক্লাস হবে, একদিন অন্তর অন্তর করে মক টেস্ট হবে, যেটা খুব দরকার, কারণ মক টেস্টটা না দিলে খুব সমস্যাই আছে। তো ডেডিকেটেডলি ক্লাস করব। আমি তোমাদেরকে কথাও দিয়েছিলাম যে নতুন নোটিফিকেশন আসলে অন্যরকম ডেডিকেশন দিয়ে ক্লাস হবে, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এবার নতুন ব্যাচ নিয়ে নোটিফিকেশন অলরেডি পেয়ে যাবে, ব্যাচ অ্যানাউন্স করলে আমি আলাদা করে বলেও দেবো। প্রশ্ন হচ্ছে যে মক টেস্টটা আমি আলাদা করে, কেউ কেউ ধরো যে ব্যাচগুলো ছিল সেই ব্যাচে আছো, মক টেস্টটা অ্যাকচুয়ালি কি হয়, যে কোনো বড় বড় যে ইনস্টিটিউটগুলো আছে না, তারা শুধু পড়ানোর কাজটা নেয়, মক টেস্টটা অন্য কেউ করে। আমাকে যদি কেউ বলে যে আপনিও মক টেস্টটা ক্রিয়েট করুন, সম্ভব না। আমি মক টেস্ট কখন ক্রিয়েট করব? টাইপ মাস্টার হতে হবে। তাহলে মক টেস্টের জন্য আলাদা করে একজন পার্সন থাকবে, 2-3 জন টিম থাকবে, তারা শুধু মক টেস্টটা ডেডিকেটেডলি করবে। তো নতুন মক টেস্টটা আসবে, ডেডিকেটেডলি এটা করা হবে। আর সেই মক টেস্টটা যারা নিউ স্টুডেন্ট তাদের জন্য, এক্সপেরিয়েন্স যারা স্টুডেন্ট তাদের কথা মাথায় রেখে করা হবে, সিলেবাস ওরিয়েন্টেড হবে, এক্সাম ওরিয়েন্টেড হবে। অর্থাৎ যে টপিক্সটা আমার পড়ানো হয়ে গেল, গ্রুপ থিওরি যদি পড়ানো হয়ে যায়, গ্রুপ থিওরির ওপর বেশ কিছু মক টেস্ট, গ্রুপ থিওরি লিনিয়ার অ্যালজেব্রা যখন হয়ে যাবে, গ্রুপ লিনিয়ার অ্যালজেব্রার উপর মক টেস্ট, লিনিয়ার অ্যালজেব্রা আলাদা করে মক টেস্ট, এইভাবে ডেডিকেটেডলি মক টেস্টগুলো নেওয়া হবে। তার সঙ্গে সঙ্গে সলিউশনটাও থাকবে, মক টেস্টের নিচে সলিউশনও থাকবে। মক টেস্ট দেওয়া হয়ে গেলে সঙ্গে সঙ্গে তুমি সলিউশনগুলো পেয়ে যাবে। তো এই গেল মক টেস্টের জায়গা। লাস্ট যে কথা সেটা হচ্ছে 30 তারিখ পর্যন্ত তোমরা ওয়েট করো। তার সঙ্গে আমার ইউটিউবে যে চ্যানেল আছে সেখানে কিন্তু এসএলএসটির প্রচুর ক্লাস আছে। সেই ক্লাসটা তোমরা 2-3 দিন 4 দিন 5 দিন যতদিন হোক না কেন টাইম নিয়ে দেখেও নিতে পারো, কমপ্লিটলি দেখে নিতে পারো। ইউটিউবে চ্যানেল মানে ইউটিউবে তোমরা যদি যাও সিরাজেম একাডেমি বলে সার্চ করলে পেয়ে যাবে, ইউটিউবে ডাইরেক্ট সিরাজেম একাডেমি বলে সার্চ করলে পেয়ে যাবে। এমনিতে ডাইরেক্ট তুমি সিরাজেম একাডেমি সেলিম স্যার বলে কিছু একটা সার্চ করতে পারো। সেই জায়গায় আমাকে যদি বলো যে লেকচারগুলো কোথায় পাবো, তো প্লে লিস্ট আছে, তুমি যাবে এখানে প্লে লিস্ট, এই যে প্লে লিস্ট আছে, প্লে লিস্টে দেখবে ডব্লিউবিএসএসসি অ্যানালাইসিসের জন্য প্লে লিস্ট, লিনিয়ার অ্যালজেব্রার জন্য প্লে লিস্ট, অ্যালজেব্রার জন্য প্লে লিস্ট, গ্রুপ থিওরির জন্য প্লে লিস্ট, ফ্রি ক্লাসের প্লে লিস্ট। তো এই প্লে লিস্টে গেলে খুঁজতে সুবিধা হয়, তো এই প্লে লিস্টটাতে যাবে, প্লে লিস্ট থেকে তোমরা প্রিভিয়াস ক্লাসগুলো ইউটিউব থেকেও দেখে নিতে পারো। কত ক্লাস দেখবে, এত ক্লাস হয়েছে ভাবতে পারবে না। তো অ্যাকচুয়ালি কি হয়, যখন প্রচুর লেকচার অ্যাট এ গ্লান্স কোনো একটা জায়গায় থাকে, একটাও দেখতে ইচ্ছা করে না, কিন্তু আবার যদি সিস্টেমেটিকভাবে আলাদা 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 করে নতুন নতুন লেকচার তৈরি হয়, তাহলে ওটা দেখতে ইচ্ছা করবে, পড়তেও ইচ্ছা করবে। সেই কারণে
নিউ ব্যাচ লঞ্চ করা এটা খুব প্রয়োজন। সেই ব্যাচটাই আমরা লঞ্চ করব, ইমিডিয়েটলি লঞ্চ করব। আমি নোটিফিকেশানটা যদি আসে, তার উপর সিলেবাস কী হচ্ছে, কিভাবে করতে চাইছে, ওই প্ল্যানিং করে আমি ব্যাচটাকে লঞ্চ করব। যাই হোক, পড়াশুনো শুরু করো, নাহলে পিছিয়ে যাবে। পড়াশুনো শুরু করো, অলরেডি অনেকে পড়াশুনো শুরু করে দিয়েছে। সবাই হয়তো এই সুযোগগুলো বারবার পাবে না, তো পড়াশুনো শুরু করে দাও। ভালো কিছু ওয়েট করছে, এইটুকুই শুধু মাথায় রেখো। টাফ কম্পিটিশন, অবশ্যই টাফ কম্পিটিশন, এক্সট্রা অর্ডিনারি অবশ্যই হতে হবে, তারপরে তুমি চান্স পাবে। মানে হালকা মুডে পড়াশোনা করে, আর যাই বলো না কেন, এই বাজারে, এই দুর্মূল্যের বাজারে এসএসসির মতো টাফ সাবজেক্ট, মানে এসএসসির মতো টাফ এক্সামটা ক্র্যাক করতে পারবে না, কারণ প্রচুর কম্পিটিশন। আর অ্যাপ্লিক্যান্ট যে কতজন হবে সেটা ফিল করবে, অ্যাপ্লিকেশন হলেই বুঝতে পারবে। যাই হোক, এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকো, সবাই ভালো করে পড়াশোনা করো। ওকে, আজকে এই পর্যন্ত, চলো টাটা।